স্বাগত সবাইকে। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আমার সঙ্গে কি কেউ আছেন এই মুহূর্তে? ওকে, একজন। আমার কথাটা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু যদি জানাতেন কেউ, তাহলে সুবিধা হতো আমার জন্য। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আমি একটু অপেক্ষা করি। লাইভ হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারছি না ঠিকঠাকভাবে। যদিও আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কেউ কি একটু কাইন্ডলি জানাবেন আমাকে যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা, একজন লিখেছেন ইদানিং আপনার কবিতা কম পাই, আরো বেশি করে কবিতা চাই। আচ্ছা, আমি সেই প্রসঙ্গেই আসছি। অনেক ধন্যবাদ। স্পষ্ট আছে, কথা বলি তাহলে। কথা শুরু করবার আগে আমি আসলে মনে হয় নিজেকে ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমার ফেসবুক জীবনে 2008 সাল থেকে 2026 প্রায় 18 বছর। তো 18 বছরের ফেসবুক জীবনে লাইভ শুরু হয়েছে যত বছর, আমার সম্ভবত খুব কম, মনে হয় একবার কি দুবার কয়েক সেকেন্ডের জন্য। তো আমি আজকে একটু নার্ভাস কথা বলতে, আমার যন্ত্রের সামনে বসে একটু অস্বস্তি বোধ যদিও হয়, তবুও মনে হলো কথা বলা দরকার। তো আমার সঙ্গে যারা বহুদিন ধরে আছেন, বহু সময় ধরে আমার সঙ্গে যারা আছেন, তারা নিশ্চয়ই জানেন যে আমার কবিতাকে ভালোবেসে কবিতার সঙ্গে আছেন ওনারা। তো আমি তাদের কাছে নতুন করে আমার নিজেকে পরিচয় করাবার কিছু নেই। অনেকে আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছেন। নতুন যুক্ত হওয়া অনেকেই কনফিউজড হন। তো তাদের জন্য আমার নিজের পরিচয়টা আমি ছোট্ট করে দিতে চাই। আমি একজন কবি, গল্পকার, প্রাবন্ধিক হবার চেষ্টা করছি। নিশ্চয়ই কোনো একদিন সেই লক্ষ্যে পৌঁছে যাব। তো এইটুকু। আমার দুটো বই আছে। একটির নাম হচ্ছে মৃৎফুলের নকশা, অপরটির নাম তোমাকে লিখতে চেয়ে। আচ্ছা, শোনা যাচ্ছে, অনেকেই বলছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি আসলে দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো। কথা বলতে চাওয়ার কারণ আসলে অনেক। প্রথমটা হচ্ছে ফেসবুক আমাকে ইদানিং প্রায়ই পুশ করে, বলতে থাকে যে তোমার নতুন নতুন যারা তোমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তোমাকে যারা পছন্দ করছেন, তাদের জন্য তুমি একটা শাউট আউট দাও। তো আমার মনে হয় যে একটা টেক্সট করে শাউট আউট দেওয়াটা খুব যান্ত্রিক। তো সেই কারণে এখানে আসা। যারা আমাকে ভালোবাসেন সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা। আমি অনেক কিছু নিয়ে লিখি, অনেক ব্যাপারে লিখি। আমার আগ্রহের জায়গা, আমার পছন্দের জায়গা, আমার ভালো লাগার জায়গা আসলে অনেক। তো সেগুলোরই একটু 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 করে আমি আসলে লিখি। তো ইদানিং আমি কিছু লেখার মানে লিখছি, সেগুলোতে অনেক কমেন্টস আসে, অনেক মানুষ অনেক রকম কথা বলেন। তো দুটো প্রসঙ্গ ধরে আমি আসলে কথা বলতে চাই। একটা প্রসঙ্গ হচ্ছে সেদিন আমার দাল্লাল সিনেমা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম। তো সেখানে একজন এসে বাবা মায়ের কথা বলছিলেন যে বাবা মা আসলে সব দোষের দোষী। ছোটবেলায় সন্তানের এত কষ্ট করে মানুষ করছেন, বড় করছেন, তাদের কষ্ট, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা সবকিছু মিলিয়ে সন্তান যদি বড় হয়ে এমন হয়, সেই দায় কি পিতামাতার? আসলে দায় নয় ঠিক। আমরা আসলে কেন সবকিছু দোষের জায়গা থেকে দেখি? দোষের জায়গা থেকে না দেখে আমরা যদি কারণের জায়গা থেকে দেখি, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায়, অনেক কিছু বোঝাটা সহজ হয়ে যায়। কি করে বলছি? প্রথমত ধরুন, যে কোনো ক্ষত, মানসিক ক্ষত, মানসিক আঘাত, মানসিক ব্যথা মানুষের আসলে ছোট 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 ঘটনা থেকে কেন্দ্রীভূত হতে থাকে। মানুষ সেগুলোর থেকে আসলে নিজেকে, এগুলো আমার কথা না, আপনারা নিশ্চয়ই ফ্রয়েডের নাম জানেন। ফ্রয়েড, তার একটা তত্ত্ব আছে, সেখানে তিনি ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্স নামে দুটো কমপ্লেক্সের কথা উল্লেখ করেছেন। সেই কমপ্লেক্সগুলো আসলে কি, আমরা ছোট্ট করে সেই কমপ্লেক্সের ভেতরে ঢুকবো। আমি খুব বেশি বড় করতে চাই না, আপনারা নিশ্চয়ই আমার কাছে মনে হয় খুঁজবেন, পড়বেন, তাহলেই বুঝে যাবেন।
আমি ছোট করে বলি, ইডিপাস কমপ্লেক্সে যেটা বলা হয়, ছেলে সন্তানেরা, সাধারণত ছেলে সন্তানেরা তার মায়ের খুব নিকটে থাকে, মায়ের প্রতি তাদের একটা আলাদা কি বলবো, এক ধরনের জগৎ তৈরি হয় মায়ের দ্বারা। সেই জগৎটা সেই জগৎটার থেকে ধরেন প্রেমের উচ্চারণ হয়, সেই জগৎটাই আসলে বড় হয়ে সে অ্যাডাল্টহুডে গিয়ে যখন প্রেমে পড়বে, সেই সেই মায়ের যে একটা অবদান সেখানে কিন্তু কাজ করে। কিন্তু এখানে আরেকটা সমস্যা তৈরি হয়, সে যখন এটাতে আক্রান্ত হয়, সে তার বাবার প্রতি এক ধরনের ভীতি, মানে ভীতিতে থাকে। বাবা ক্যারেক্টারটা তার কাছে সবসময় প্রতিদ্বন্দ্বীর মতো। এখন অনেকেই বলবেন যে এটা তো সত্য নয়। হ্যাঁ, সত্য নয় অনেক ক্ষেত্রে। কেন সত্য নয়? কারণ আমরা আইডেন্টিফাই করতে পারি না। আপনি খেয়াল করে দেখবেন আপনার পরিবারে যে ছেলে সন্তানটি আছে সে সবসময় মা ঘেঁষা হয়, যে মেয়ে সন্তানটি আছে সে সবসময় বাবা ঘেঁষা হয়। বাবার সমস্ত কিছু তার ভালো লাগে, মেয়ে সন্তানটির ক্ষেত্রে বলছি। বাবার সব তার ভালো লাগে, বাবাকে তার কখনো ভুল মনে হয় না। বাবা একটু ভালোবাসলে, বাবার প্রতি কিংবা অবহেলা করলো, বাবার প্রতি একটা অন্য ধরনের টান থাকে মেয়েদের। কেন থাকে? এই মানে ইলেকট্রা কমপ্লেক্সের কারণেই কিন্তু থাকে। সেটা হয়তো আমরা জানি না, সেটা হয়তো আমরা খুঁজি না, আমরা বুঝতে পারি না। জয় জাহাজি লিখছেন গ্রিক, হ্যাঁ গ্রিক, ওটা ওইদিকে না যাই, ওইদিকে কথা বললে আসলে অনেক বড় হয়ে যাবে। ইডিপাসকে নিয়ে কথা বলতে গেলে একটু কন্ট্রোভার্সিয়াল, তো থাক, ওটা নিয়ে আলোচনার দিকে না যাই। এটুকু বলি, আমি জাস্ট আমি টার্মগুলো বলছি। তো এখান থেকে এসেছে। ফ্রয়েডের সমস্যাটা একটা ছিল, সেটা হচ্ছে ফ্রয়েড বড় মানুষের মনস্তত্ত্ব থেকে ছোটদের মনস্তত্ত্বের দিকে গিয়েছিলেন। এটা ফ্রয়েডের তার যে মনস্তত্ত্ব নিয়ে যা তত্ত্ব আছে সবগুলোতে এই এই বিষয়টা প্রবল, কারণ তিনি বড় মানুষের আচার আচরণ দেখে তার ছোটবেলাটাকে অনুমান করতে চেয়েছেন। এখন ফ্রয়েডের পরবর্তীতে সময়ে যারা ছিলেন তার মধ্যে একজন উল্লেখযোগ্য নারী আছেন, ওনার নাম হচ্ছে কেইন্স মিলেট। ওনাকে পড়তে পারেন আপনারা, উনি খুব সুন্দর করে একটা শিশুর যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন থেকেই তার আসলে মানসিক গড়নটা আসলে কি, তার ভবিষ্যতে বড় হয়ে তার ব্যক্তিত্বটা কেমন হবে, সে কেমন আচরণ করবে, সে কি করবে, সেটা আসলে নির্ধারিত হয়ে যায় ওই সময়টার থেকে। ওই সময় তার আচরণ, তার চারিপাশে তার মায়ের আচরণ, তার বাবার আচরণ, তার পরিবারের আচরণ, সবকিছু মিলেই কিন্তু শিশুর ব্যক্তিত্বটা আস্তে আস্তে তৈরি হতে থাকে, যেটা আমরা অনেক ক্ষেত্রে টের পাই না। যখন এটা বলা হয় যে 10 বছর পর্যন্ত হয়, এর পরবর্তী সময় যখন একটা মানুষ 18 বছরে পৌঁছায় তখন তার আসলে শরীরবৃত্তীয় ব্যাপারগুলো আসে। কিভাবে আসে? যেমন আমাদের ফ্রন্টাল এই যে লোবটা, এটা তখন কাজ করে 18 বছর কিংবা 20 বছরের পরে, ওটা অ্যাক্টিভ হওয়া শুরু করে, আমরা তখন সিদ্ধান্ত ঠিকঠাক নিতে শুরু করি। ওই সময়টাতে এসে মানুষের এই যে পার্সোনালিটি তৈরি হয়, সেই পার্সোনালিটি পলিশড হয়। ধরেন একটা সন্তান যখন তার পরিবারে কোনো ভায়োলেন্স দেখে, হয়তো মায়ের প্রতি সহিংসতা দেখছে, বাবার আচরণগত সমস্যা দেখছে, সে যখন 18-20 বছর পার করে তখন সে এসে এই সিদ্ধান্ত উপনীত হতে পারে যে আমি আসলে ওদের মতো হব না, আমি আমার চরিত্রটাকে আলাদা করে তৈরি করব। ওই সময়টা থেকে শুরু হয়, কিন্তু সেখানে একটা সংঘর্ষ থাকে, অনেক সংঘর্ষ থাকে। এখন আরেকটা কথা আমি সেদিন বলছিলাম, মাদারসোনটা কি? আমরা ছোটবেলা থেকে, ধরেন আমার কিছু স্বপ্ন আছে, আমার কিছু ইচ্ছে আছে, আমার ইচ্ছে আমি অনেক বড় শিল্পী হব, আমার আঁকতে ভালো লাগে কিন্তু আমি আঁকতে পারি না, আমার নাচতে ভালো লাগে আমি নাচতে পারি না। এখন আমার যদি সন্তান হয়, আমি সেই সন্তানের উপর চাপিয়ে দেই যে তোমাকে আঁকতে হবে, তোমাকে করতে হবে, শুধু চাপিয়ে দেয়া না, মাকে সাফার করতে দেখা, মায়ের নানান ধরনের বিধি নিষেধ, বড় হয়েও আমরা, যেমন আমার ক্ষেত্রেই হয়েছে এটা। আমার একটা ঘটনার কথা বলি, যে আমার মা খুব স্ট্রিক্ট মানুষ, মানে এত শক্ত হাতে তিনি আমাকে মানুষ করেছেন, আমাদেরকে মানুষ করেছেন, এবং আমি খুব দুরন্ত সন্তান ছিলাম আমার মায়ের। তো মার অনেক রকমের নিয়ম ছিল, সেই নিয়মের মধ্যে একটা নিয়ম ছিল যে আমার আম্মা কখনো পছন্দ করতেন না বড় দুজন মানুষ কথা বলছেন সেখানে যেয়ে আমি কথা বলবো, সেখানে আমি ছোট মানুষ হই বড় মানুষ হই, সেখানে সেই জায়গাটাতে থাকাটা, উপস্থিত থাকাটাও আমার আম্মা পছন্দ করতেন না, আম্মা খুব চোখ কটমট করে রাগ করতেন। তো এই যে জিনিসটা হতো, তো সেখান থেকে আমার ছোটবেলা থেকেই মনের মধ্যে ঢুকে গেল যে বড় মানুষ কোথাও কথা বলছেন, আমি কথা বলবো না। এবং এটা এখন পর্যন্ত আমার সঙ্গে হয়। কি করে হয়?
হয়তো দুজন আমার থেকে সিনিয়র দুজন মানুষ কথা বলছেন, আমি সেখানে কথা বলতে পারি না, আমি চাইলেও কথা বলতে পারি না। আমার হয়তো একটা পার্সপেক্টিভ আছে, আমার দৃষ্টিকোণ আছে, আমি বলতে চাইছি কিন্তু আমার অনেক সময় আসে না। তো এখন যখন আমি টের পাই তখন আমার মনে হয় যে আমার মায়ের কারণে এই জিনিসটা হয়েছে। আম্মা যে ছোটবেলায় বারণ করতেন যে তুমি কথা বলো না, এখানে থেকো না, বড়দের কথার মধ্যে কথা বলতে হয় না, সেটা কিন্তু আমার চরিত্রকে তৈরি করে দিয়েছে, আমার চরিত্রের একটা অংশ হয়ে গিয়েছে। এরকম হয়, আপনি যখন আপনার দিকে খেয়াল করবেন, আপনার শৈশবের কোনো স্মৃতি বিশেষ করে মা বাবা কেন্দ্রিকই বেশি হয়, সন্তানেরা সেটা পান। তো সেখানে এই জিনিসটা হয়। আরেকটা, শুধু যে মাদারসুন্ড হয় তা তো নয়, ফাদারসুন্ডও হয়, বাবার কাছ থেকেও অনেক কিছু আসে সন্তানের মধ্যে। বেশিরভাগ পরিবারে, এখানে অনেকেই আছেন ছেলে সন্তানেরা একমত হবেন যে বাবার সাথে কখনোই মানে একমত হওয়া যায় না, বাবার সঙ্গে নানান বিষয়ে দূরত্ব থাকে। যত সহজে মাকে অনেক কিছু বলতে পারেন ছেলে সন্তানেরা, বাবার কাছে গিয়ে কিন্তু অত সহজে বলতে পারেন না। আবার মেয়ে সন্তানের ক্ষেত্রেও কিন্তু হয় যে বাবাকে যতটা রিলায়েবল মনে হয়, যতটা আস্থার জায়গা মনে হয়, মাকে মনে হয় ঠিক আছে বলা যায়, কিন্তু ওটা হয় না সম্ভবত। তো এটা হচ্ছে গিয়ে আমার বলবার জায়গাটা ছিল আর কি, আমি ওই জায়গাটা থেকেই বলছিলাম। দেখুন, পৃথিবীতে তো আসলে ভুল বলে কিছু নেই, পৃথিবীতে আসলে সবকিছু পুনরাবৃত্তি, আমরা আসলে পুনরাবৃত্তি করে চলেছি। আমরা খুব বেশি একটা ভাবতে চাই না, আমাদের আগে কেউ কিছু একটা করেছেন আমরা সেটাই করতে চাই, আমরা সেটাকেই অন্ধভাবে অনুসরণ করি, সেটা ঠিক কি ভুল সেটা আমরা যাচাই করি না। তো এই যে ব্যাপারটা, ওইটা নিয়েই আমি আসলে বলছিলাম, এর বাইরে তো আর কিছু না, সেখানে দোষ কিংবা ভুলের কিছু নেই। অনেক সময় আমরা আসলে হয় কি, একটা ভুলের মধ্যে থাকতে থাকতে কোনটা যে ভুল আর কোনটা ঠিক, মানুষ অনেক সময় সেটা আইডেন্টিফাই করতে পারে না, মানুষ অনেক সময় সেটা বিচার করতে পারে না। ধরেন আপনি সব সময় একটা ভুলের সঙ্গে আছেন, আপনি সব সময় সেই ভুলটার সাথেই বড় হয়েছেন, আপনি দেখেই বড় হয়েছেন, এটাই। তো আমরা অনেক সময় বলি এটাই রীতি, এটা এইভাবেই হয়। তো এভাবেই যে হয় সেটা তো স্বাভাবিকতায় চলে যায়, সেটাকে তো আসলে তখন আর ওই যে বলে না যে ইয়ে করা যায় না, আহ, সেটা থেকে বের হওয়াটা মুশকিল। কিন্তু একটু চোখ কান খোলা রাখলে, একটু নিজের বোধের সঙ্গে একটু চুপচাপ করে বসলে, তখন মনে হয় এই জিনিসগুলো অনেক সহজ হয়ে আসে। আরেকটা জিনিস নিয়ে আমি কথা বলতে চাই। সেদিন আরেকজন আমাকে বলছিলেন যে সেলফ হিলিং এবং সেলফ ম্যানেজমেন্ট নিয়ে। উনি বলছিলেন যে সেলফ ম্যানেজমেন্ট মানে আপনি কষ্ট পাচ্ছেন, সেখানে আপনার সেলফ ম্যানেজমেন্টটাই আসলে মানে খুব ইম্পর্টেন্ট। আমি ওনার সাথে একদম একমত। পৃথিবীতে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে সেলফ ম্যানেজমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা আত্মসংবরণ বলি। এখন এই আত্মসংবরণ জিনিসটা আসলে কি? আত্মসংবরণ জিনিসটা হচ্ছে, ধরুন আমার এখন এই মুহূর্তে খুব কান্না পাচ্ছে, আমার ইচ্ছে করছে কোনো কারণে, ধরুন কোনো একটা কারণে, আমার কোনো মানসিক কারণে আমার কান্না পাচ্ছে, কিন্তু যেহেতু আমি আপনাদের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে এখানে বসে, আমি আমার সেই কান্নাটাকে সংযত করলাম, আমি কাঁদলাম না, আমি হাসি মুখে আপনাদের সঙ্গে কথা বললাম, কথা বলে মানে চলে গেলাম। এটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। আপনি আপনার কান্নাটাকে আটকালেন, আপনি নিজেকে সংবরণ করলেন, কিন্তু তাতে আপনি যেটা থেকে ব্যথা পাচ্ছেন, আপনাকে যেটা কষ্ট দিচ্ছে, সেটা তো শেষ হয়ে যাবে না। সেটার জন্যই প্রয়োজন হয় সেলফ হিলিং, আত্মনিরাময়। এখন এই আত্মনিরাময় ব্যাপারটা কি, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এক একজন মানুষের এক এক রকম বিষয়ে শান্তি পাওয়া যায়। যেমন আমার আমার প্রচন্ড খারাপ লাগলে, আমার কিছু ভালো লাগছে না, আমি হাঁটতে শুরু করি, আমি গান গাইতে শুরু করি, আমি একটা সিনেমা দেখি, আমি একটা বই পড়ি, আমার ছবি আঁকতে ভাল লাগে, রং নিয়ে ঘাটাঘাটি করি, আমার মন ভালো হয়ে যায়। এখন আপনাকে খুঁজে বের করতে হবে আপনার আত্মনিরাময় আসলে কিসে। সেলফ হিলিং ছাড়া সেলফ ম্যানেজমেন্ট খুবই একটা বাজে ধারণা আমি বলবো। কারণ হচ্ছে, আপনি কি করছেন, আপনার ঘরটা ভেঙে যাচ্ছে, সেই ভাঙা ঘরে আপনি সাজানোর চেষ্টা করছেন, তাতে লাভের লাভ কিছু হচ্ছে না। বৃষ্টি যখন আসছে, সেই ভাঙা চুয়ে পানি পড়ছে, আপনার ঝড় যখন আসছে তখন আপনার একপাশের দেয়াল হেলে যাচ্ছে, এবং সেগুলো সারাতে গিয়ে আপনাকে, সেগুলো ম্যানেজ করতে গিয়ে আপনাকে ডাবল কষ্ট করতে হচ্ছে। তাই সেলফ ম্যানেজমেন্ট তো অবশ্যই দরকার, কিন্তু সাথে সেলফ হিলিংও খুবই প্রয়োজন।
এবং সেলফ হিলিং এর রাস্তাটা নিজেকেই খুঁজে বের করতে হয়। নিজেকেই নিজের আসলে কেউ এসে কাউকে আসলে মানসিক উত্তরণ ঘটাতে পারে না। নিজের মানসিক উত্তরণ নিজেকেই ঘটিয়ে নিতে হয়। আমি একটু কমেন্ট পড়ি, খুব বেশি এত দ্রুত চলে যায়। আমি আসলে কমেন্ট পড়তে পারছি না, কারণ এত দ্রুত স্ক্রল হচ্ছে, বুঝতে পারছি না। বইয়ের বইয়ের নামগুলো সুন্দর, ধন্যবাদ আপা। বইয়ের নামগুলো আসলে আমার সবসময় বইয়ের নামের ক্ষেত্রে আমার সবসময় মৃৎফুলের নকশার ক্ষেত্রে আমার খুব মনে হতো যে আমি যখন কবিতাগুলোকে জমাচ্ছিলাম এবং আমার কবিতাগুলো যখন আমি একটা পাণ্ডুলিপি আকারে তৈরি করলাম, তখন আমার মনে হচ্ছিল যে কি নাম আসলে দেয়া যায়। তো নিজেকে আমার মানে প্রত্যেকটা মানুষকে আমার আসলে, আমরা তো বলা হয় যে মাটির তৈরি, তো আমার সব মানুষকে মৃৎফুলের মতো মনে হয়, মানে মাটির ফুল। তো ওই মাটির ফুল থেকে আসলে মাটির ফুল যে নানান নকশা করে, নানান ভাবে সেজে ওঠে, ওই কনসেপ্টটা আমাকে খুব কি বলবো, খুবই ইয়ে করেছিল। সেখান থেকে আমি ওই মৃৎফুলের নকশা ইয়েটা, বইয়ের নামটা করা। আর তোমাকে লিখতে চেয়ে ঘটনা, মানে বইয়ের নামটা আসলে খুব তাড়াহুড়ো করে দেয়া। তোমাকে লিখতে চেয়ে বইটা যখন আমি পাণ্ডুলিপিটা গোছানোটাও খুব তাড়াহুড়ো করে। তো আমার একটা কবিতা আছে যার নাম হচ্ছে তোমাকে লিখতে চেয়ে, তো ওই কবিতাটার নামটা থেকেই তোমাকে লিখতে চেয়ে করে দেয়া। আমি না খুব একটা ভালো কথা বলতে পারি না। মানে সামনে কেউ একজন থাকলে তখন হয়তো অনেক কথা বলতে পারি, কিন্তু একা একা অনেক কথা বলা সম্ভবত সবচেয়ে মুশকিল কাজ। কি করে মানুষ একা একা এত কথা বলে, সেটাই আমি বুঝতে পারি না। ও আরেকটা ব্যাপার, অনেকেই ভাবেন যে লেখালেখিটা মনে হয় গতকাল ঘুম ভেঙে আমার মনে হয়েছে আমি লিখতে শুরু করব এবং আমি লিখতে শুরু করেছি। আসলে কিন্তু তা নয়। ওই যে বললাম, পুরোনো দিনের যারা আমাকে চেনেন তারা হয়তো জানেন আমি অনেক দিন ধরেই লিখছি, কিন্তু নতুন অনেক মানুষই ভাবেন যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় আমি লিখতে শুরু করেছি এবং সবার কাছে পৌঁছে গেছি। বিষয়টা এমন না। আমার লেখালেখির শুরুটা খুব মজার ভাবে, কারণ হচ্ছে আমি আসলে বলতে গেলে একটা অজপাড়াগায়, অজপাড়াগা বলছি এই অর্থে যে কবিতা, গান বা ওসবের প্রচলন ছিল, কিন্তু নিজের সঙ্গে মিলিয়ে নিজের আত্মস্থ করে কোনো কিছু একটা হয়ে উঠবে সেই ভাবনাটা বা সেই ইয়েটা ছিল না। কিন্তু লেখালেখির জায়গাটা আমাকে সবসময় খুব প্রচণ্ড টানতো। আমার কাছে মনে হতো যে লিখব। তো আমার একটা, আমি যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে, উচ্চ বিদ্যালয়ে, হতো কি, আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমি লিখতাম, লিখতাম বলতে চিঠি লিখতাম। তখনও চিঠির প্রচলন, তখনও ছেলেমেয়েরা চিঠি লিখে লিখে প্রেম করে। ওর বাসার সামনে টবের নিচে চিঠি রেখে আসে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ইটের টুকরোর মধ্যে পেঁচিয়ে ফেলে দেওয়া। এগুলো সম্ভবত এখনকার ছেলেমেয়েরা সেসব দেখেনি, আমরা দেখেছি। তো আমি অনেক ছোট ছিলাম, আমি ক্লাস 7 কি 8-এ পড়ি, তো ক্লাস 9-10-এ যারা পড়তো তারা টিফিন টাইমে দেখা যেত যে আমার ডেস্কে অনেক ভিড় হতো। ভিড় হতো কেন? কারণ হচ্ছে আমি নাকি খুব চমৎকার চিঠি লিখতে পারি, এবং একটা দুটো চিঠি লেখার পরে পুরো স্কুলে রটে গিয়েছিল যে আমার লেখা চিঠিতে প্রেমটা খুব ভালো হয়, মানুষের খুব, মানে যাকেই চিঠি লিখে দিচ্ছি তার প্রেমটা আসলে খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং কোনো কাঠখড় পোড়াতে হচ্ছে না। তো এটা ছিল। তো আমি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি অনেক মানুষের চিঠি লিখেছি। ক্লাসে এমন হয়েছে যে আমার চিঠির ফরমাইশ এমন ভাবে আসতো যে আমার বাসার হোমওয়ার্ক ফেলে আমাকে আসলে চিঠি লিখতে হতো। আমি চিঠি লিখতাম। তো লিখতে লিখতে আমি চিঠি লেখাটা বন্ধ করেছি। একটা খুব মানে মজার গল্প আছে। আমার একটা বান্ধবী ছিল, ওর নাম সুমি। তো ও ক্লাস 7 থেকেই মোটামুটি প্রেম করতো। তো ও যেটা করতো, আমাকে দিয়ে চিঠি লিখিয়ে নিত। তো চিঠি লিখিয়ে নিত, তা আমি ওর অনেক চিঠি লিখেছি।
তো চিঠি লিখতে 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 ও ক্লাস 10 পর্যন্ত আমার লেখা চিঠি দিয়েই প্রেম করেছে। ওর দায়িত্ব ছিল, ও চিঠিগুলো আমাকে দিত, ও পড়তো না, আমি পড়ে পড়ে বলতাম যে তোর চিঠিতে এই এই লেখা আছে, আমি উত্তর লিখতাম, ওই উত্তরটা একটু পড়তো, পড়ে ও প্রেম করতে যেত। তো এইভাবে হতো ওর প্রেম। তো যেটা করলো একদিন ও, সেটা হচ্ছে আমাকে এসে খুব এবং ওর কোনো প্রেমই 2-3 মাসের বেশি টিকতো না। তো একদিন খুব প্রচন্ড মনমরা হয়ে ও আমার পাশে এসে বসে খুব মনমরা হয়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন মানে আমাদের প্রি টেস্টটা শেষ, হ্যাঁ, মানে আমরা একটু একটু বড় হচ্ছি, বুঝতে শিখছি। তো ও খুব মনমরা হয়ে আছে। তো আমি জানি যে ওর কোনো প্রেমই 2-3 মাসের বেশি টেকে না। সামহাউ ও ওই ছেলেটাকে পছন্দ করে ফেলেছিল, হয়তো ভালো লাগতো ওর ছেলেটাকে। তো ও এসে আমাকে বলছে, জানিস আমি না, আমাকে ও বলে যে আমার সাথে দেখা হলেই মানে চিঠির মানুষ আর সামনে দেখতে পাওয়া মানুষ এক মনে হয় না ওর। ঠিক ওই কথাটাই, ওই ওই একটা কথায় আমি আমি ও শুধু ওর দিকে তাকিয়েছিলাম, আমার মনে আছে। তারপরে আমি আর ওর চিঠি লিখতাম না। আমাকে ও অনেক জোরাজুরি করেছে এরপরে চিঠি ওর কেন, আমি কারো চিঠি লিখতাম না, চিঠি লেখা বন্ধ করে দিয়েছিলাম। তো চিঠি লেখা বন্ধ করার পর ওর প্রেমটা অবশ্য টেকেনি। ও আমাকে ভুল বুঝেছিল, ও ভেবেছিল যে আমি হিংসে করে ওর চিঠিটা লিখিনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে আমি কেন লিখছি না। কারণ আমার মনে হয়েছিল ছেলেটা যেহেতু আমাদের থেকে বয়সে একটু বড় ছিল, সে হয়তো ওই উম, বোধের ভেতর দিয়ে যাচ্ছিল যখন ওর সঙ্গে কথা বলছিল, চিঠির যে মানুষটা আর ওর যে ম্যাচুরিটি, দুটা সম্ভবত মিলছিল না, মেলবার কথাও না, দুজন মানুষ সবসময় আলাদা হয়। তো ওই কারণেই ও এই মানে দূরত্বটা, মানে এই যে ব্যবধানটাও বুঝতে পারেনি। আমার সাথে বন্ধুত্ব কাট্টি করে চলে গেল। তারপর তো ওইখানেই চিঠি লেখার শেষ। ফেসবুক আমার জীবনে খুব চমৎকার একটা মোড়। কারণ হচ্ছে আমি যেহেতু টুকটাক লিখতাম, কিন্তু কখনোই সেগুলো আসলে ওভাবে কোনো পত্রিকায় পাঠাবো, কোনো কাউকে পড়ে শোনাবো এমন কোনো ব্যাপার ছিল না, এখনো নেই। দেখা যায় এখনো কেউ যদি আমাকে কবিতা পড়তে ডাকে, আমি কোনো না কোনো ভাবেই এড়িয়ে যাই কিংবা যাই না। আমাকে তো শুরুতে শুরুতে অনেকেই অনেক জায়গায় ডাকতেন পড়বার জন্য। আমি না যেতে যেতে সবাই এখন ডাকাও আমাকে বন্ধ করে দিয়েছেন, যে একে ডেকে লাভ নেই, এ তো আর আসে না। যাই হোক, তো আমি যখন ফেসবুকে একটা দুটো লিখতাম, তখন অনেকেই, কবি মহলের অনেকেই এসে আমাকে বলতেন যে তোমার শব্দের যে ব্যবহার সেটা খুবই ভালো, তোমার লেখার সিনটেক্স ভালো, ইমেজারি ভালো। তো ওইখান থেকেই আসলে শুরু। কিন্তু আমি লিখতে এসে কেবল লিখবো বলে আসলে আমি অনেক বইয়ের পথ হেঁটেছি। আমার শাশুড়ি মা একদিন আমাকে একটা চমৎকার কথা বলেছিলেন। একদিন আমি আর আমার শাশুড়ি মা হাঁটছি। তো মা একদিন, মায়ের হচ্ছে, আমার শাশুড়ি মার প্রত্যেকটা কবিতা, মানে ছোটবেলায় উনি যে যে কবিতা পড়েছেন সেই সেই কবিতা একদম মুখস্থ। মাকে যদি বলা হয় এই কবিতাটা বলো, মা ঘর ঘর করে বলতে থাকেন, মানে গড় গড় করে বলতে থাকেন যে এতটাই, এবং লাইন বাই লাইন কোনো ভুল হয় না। তো আমি আর উনি হাঁটছি, তো একদিন উনি আমাকে বলছেন তুমি কবি, আমার কোনো কবিতা মুখস্থ নেই। আমার একটা কবিতা শক্তির মুখস্থ, তাও 4 লাইন, হ্যাঁ আমি বলতে পারবো। কিন্তু আপনি আমাকে একটা কবিতার লাইন দেন, আমি বলতে পারবো এটা কার লেখা, কোন কোথায় কার লেখা, এটা আমি বলতে পারবো। তো আমার মা, শাশুড়ি মা বলছেন তুমি তো কবিতা লেখো, কিন্তু তোমার একটা কবিতা মুখস্থ নেই কেন? তো সেদিন আমি হেসেছিলাম। মাকে আমার উত্তর দেয়া হয়নি। আমি জীবনে এত কবিতা পড়েছি, এত কবিতা পড়েছি, একদম বড়ুচণ্ডী দাস, বিদ্যাপতি, তারপরে রবীন্দ্রনাথ, তারপরে জয় গোস্বামী, তারপরে জহর সেন, উৎপল কুমার বসু, সমরেশ বসু, তারপরে মানে এত, দেশে বিদেশে মিলিয়ে, মানে সময়কাল ধরে এত 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 কবিতা আমি পড়েছি। সবার কবিতা আসলে একসঙ্গে মনে রাখবার মতো কিংবা মুখস্থ করে রাখবার মতো আসলে আমার সেই ক্ষমতা, সেই সামর্থ্য নেই। কিন্তু আমি একটা লাইন শুনলে আমি বলতে পারি কবিতাটা কার। সেই কারণে আমার কোনো কবিতা মুখস্থ নেই। এ তো গেল কবিতার। তো কবিতা যখন শুরু করলাম, কবিতা পড়া শেষ হলো, একদিন টোকন দা আমাকে, আমার খুব অদ্ভুত অদ্ভুত নেশা ছিল।
টকুন ঠাকুর আমাদের। তো উনি আমার সঙ্গে একদিন কথা বলছেন, তো কথা বলতে বলতে উনি আমাকে বলছিলেন বেশি বেশি করে সঙ্গীত শুনবি। সঙ্গীত বলতে একদম পিওর রাগ যেগুলো হয়, পিওর মিউজিক যেগুলো হয় ওগুলো শুনবি। তাতে হয় কি, তাতে শব্দ খেলে মাথায়। যেই বলা সেই কাজ। আমি তো শুনতে শুরু করলাম, সারাদিন রাগ শুনি রাগ শুনি রাগ শুনি। আমি এমন কোনো রাগ নেই, এমন কোনো ঠাট নেই, এমন কোনো মানে আওয়াজ নেই যে যা আমি শুনিনি, শুনি না, এখনো শুনি। ওই সময়টা আমি অনেক শুনেছি। এই হলো আমার গানের ব্যাপারে। এবং শুধু যে আমি ইন্ডিয়ান ক্লাসিক শুনেছি এমন না, বিশ্বব্যাপী যত মিউজিক আছে আমি চেষ্টা করেছি, আমি বলছি না অহংকার করে যে খুব বেশি শুনেছি, কিন্তু আমি চেষ্টা করেছি যা যা মানুষ শোনে, যা যা আমরা আসলে ইয়ে করি, কি বলে, আত্মস্থ করি, আমি চেষ্টা করেছি ওগুলো আত্মস্থ করবার। তারপর আমার একটা অদ্ভুত নেশা ছিল, সেটা হচ্ছে আমার সবসময় মনে হতো যে আমি সিনেমা বানাবো, সিনেমা তৈরি করব। তো সিনেমা তৈরি করব, কিন্তু সিনেমা তৈরি করবার জন্য আসলে আমার সবসময় মনে হতো শুধুমাত্র কল্পনা দিয়ে, গল্প দিয়ে সিনেমা তৈরি হয় না। সিনেমা তৈরি করতে গেলে, সিনেমাকে বুঝতে গেলে আসলে ওই যে বললাম, একটা চরিত্র আপনি যখন নির্মাণ করবেন, শুধু সিনেমার ক্ষেত্রে না, সেটা আপনি কথা সাহিত্যের ক্ষেত্রেও যদি দেখেন, আপনি যদি কোনো চরিত্র নির্মাণ করতে যান, সেক্ষেত্রে আপনাকে সেই চরিত্রের মনস্তত্ত্বের সঙ্গে আত্মস্থ হতে হবে, এবং সেই মনস্তত্ত্ব চরিত্রকে একটা সে যে আচরণ করবে, সে যে একটা হাত নাড়বে, সে যে একটা থুতু ফেলবে, সে যে গলায় কাশি দিবে, কেন দিচ্ছে তার কারণ হিসেবে আসলে আপনি যা যা দর্শাতে চান, সেই জন্য মনোবিজ্ঞানের দ্বারস্থ হওয়া মানে খুবই জরুরি। ধরুন হুমায়ুন আহমেদের কথা চিন্তা আমরা যদি উদাহরণ হিসেবে নেই এই মুহূর্তে, হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদের চরিত্রটা, নামটা কি ভুলে গেলাম, মনে পড়ছে না। চরিত্রটার নামটা কেউ কি আমাকে একটু বলবেন? যাই হোক, মিসির আলী। হ্যাঁ, মিসির আলী। তো মিসির আলী চরিত্রটাকে যদি দেখেন আপনি, মিসির আলী চরিত্রটা যে একজন তার সামনে এসে বসেছে এবং সে সিগারেট খাচ্ছে এবং খেতে খেতে ওই লোকটার দিকে তাকাচ্ছে, তার হাত নাড়া, পা নাড়া, তাকানো দেখে সে কিন্তু মিসির আলী কিন্তু বলছেন, তিনি যে এই যে গল্পটা প্রেডিক্ট করছেন, গল্পটা বলছেন যে তার সঙ্গে এই ঘটেছে, এই ঘটেছে, এই কারণে সে এই এই কাজ করছে, কি করে বলছেন? উনি পুরো ফ্রয়েডকে, আপনারা যদি ফ্রয়েডকে পড়েন, ফ্রয়েডের অনেকগুলো সাইকো অ্যানালাইসিস আছে, সাইকো অ্যানালাইসিসগুলো যদি পড়েন আপনারা দেখবেন মিসির আলী চরিত্রটার মধ্যে সেই সাইকো অ্যানালাইসিস এত চমৎকারভাবে বসানো, এত চমৎকারভাবে, এত সহজভাবে হুমায়ুন আহমেদ নিয়ে এসেছেন, সেটা আসলে খুব মানে কি বলবো, মানে খুব তরল আকারে, আমি বলতে চাই খুব তরল আকারে, খুব সরসর করে পড়ে ফেলা যায়, খুব একটা কষ্ট হয় না পড়তে গেলে। এবং হুমায়ুন আহমেদের আরেকটা চরিত্র আমার খুব পছন্দের, আমি জানি না আপনারা পড়েছেন কিনা। আমি হুমায়ুন আহমেদের একটা চরিত্র আছে, সেটা হচ্ছে বইটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মানে একজন পরিচালকের। তো সেই পরিচালক একটা সিনেমা বানাচ্ছেন এবং সেখানে সম্ভবত সেই সিনেমা, যে সিনেমাটা বানাচ্ছিলেন, সেই সিনেমাটা দিয়ে হুমায়ুন আহমেদ আমার আছে জল তৈরি করে গেছেন, কিন্তু বইটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানে সেই পরিচালকের স্ত্রীর চরিত্র আছে। হ্যাঁ, খুব ছোট্ট একটা চরিত্র, ওটা হয়তো কেউ কখনো নোটিসও করবে না, এরকম একটা চরিত্র। তো ওই চরিত্রটা খুব অল্প সময়ের জন্য মানে ওই গল্পের মধ্যে আসে, উপন্যাসের মধ্যে আসে, এবং সেখানে খুব সুন্দর একটা আলাপচারিতা আছে। সেই আলাপচারিতাটা আমি যখন পড়েছি, তখন আমি খুব ছোট ছিলাম, অল্প বয়সে পড়া, তো আমি এত বুঝতে পারিনি। পরবর্তীতে আমি যখন এই যে মানুষের মনস্তত্ত্বের যেই জগৎ, সেই জগৎ হেঁটে যখন আমি ওই চরিত্রটাকে মনে করবার চেষ্টা করেছি, আমার কাছে মনে হয়েছে পুরো বইতে ওই একটা ক্যারেক্টারের মতো, ওই একটা চরিত্রের মতো শক্তিশালী চরিত্র সম্ভবত আর কোনোটা নয়। এটা একটা। আরেকটা হচ্ছে
কি নিয়ে কথা বলছিলাম ভুলে গেছি। আহ, ও আমার আমার লেখালেখির জার্নি নিয়ে কথা বলছিলাম। তারপর হচ্ছে আমি না কমেন্ট পড়তে পারছি না। বইগুলো কি আছে? পড়তে পারলে ভালো লাগতো। হ্যাঁ আপা, বই আছে, আমার কাছে আছে। আপনি কবিতা লেখেন কিন্তু গদ্য লেখেন কি? না লিখলে লেখেন, আপনার গদ্যও ভালো। আমি রিসেন্টলি তো গদ্যই লিখি। আমার তো আমি আসলে একটা লম্বা সময় ধরে উম, আমি গদ্যের চেষ্টা করছি। আমার দ্বিতীয় বইটা শেষ হওয়ার পরে, দ্বিতীয় বইটা হওয়ার পরে আমার আসলে বইয়ের সংখ্যা খুব কম। আমি প্রতি বছরে বছরে একটা করে বই কখনোই করতে চাইনি। আমার প্রথম বইটাও হয়েছে আমার লেখালেখির প্রায় অনেক বছর পরে আমি করেছি। দ্বিতীয় বইটা যদিও খুব পাশাপাশি সময় হয়েছে, কিন্তু আমি আসলে খুব বেশি ঘন ঘন বই করতে রাজি নই। আমার কাছে মনে হয় একটু, যেমন একটু সময় নিয়ে একটু চিন্তা ভাবনা করে বই করাটার মানে আমি পক্ষপাতিত্ব। আর আমার অনেক ভাবনা, আমি অনেক ভাবতে পছন্দ করি, আমি অনেক পড়তে পছন্দ করি বিভিন্ন বিষয়। আমার অনেক চিন্তা আছে, সেই চিন্তাগুলোকে আমি আসলে একসঙ্গে জড়ো করতে চাই। সেই চিন্তাগুলোকে আমার আরেকটা জিনিস আমার খুব পছন্দ, সেটা হচ্ছে কেউ যখন ছোটবেলা কথা বলা তো একটা সুন্দর ব্যাপার। কেউ যখন সুন্দর করে কথা বলে সেটা শুনতে খুব ভাল লাগে, কিন্তু সেই সুন্দর কথার সঙ্গে যখন খুব কি বলবো খুব সুন্দর দর্শন যুক্ত হয়, তখন সেই কথাটা না আরো সুন্দর হয়ে ওঠে। তো সেই জন্য আসলে অনেক পড়তে হয়। অনেক পড়বার পর একটা মজার ঘটনা বলি। আমার অনেক সাহিত্যিক বন্ধু আছেন যারা খুব চমৎকার চমৎকার ভাবে কথা বলেন, খুব চমৎকার ভাবে লেখেন, এবং ওনারা যা পড়েন যা করেন সেটা আসলে খুব চমৎকার ভাবে নিয়ে আসতে পারেন। তো আমি যখন আজকে থেকে আরো কত বছর, 5-10 বছর বা আরো আগে, আমি শুধু ভাবতাম যে আমি তো পড়ছি কিন্তু আমি তো এভাবে কথা বলতে পারছি না। এটা আমাকে খুব বিরক্ত করতো। আমি খুব বিচলিত হতাম যে আমি তো ওদের মতো পড়ছি। হ্যাঁ, আমি পড়ার চেষ্টা করছি, আমি বুঝবার চেষ্টা করছি, কিন্তু আমার তো লেখায় সেটা উঠে আসছে না, আমি তো পারছি না, কেন এমন হচ্ছে? এখন আসলে মনে হয় মানে সবকিছুকে একটা সময় দিতে হয়। আপনি আপনি যদি লিখতে চান তাহলে সময়ের চেয়ে সুন্দর বিষয় আপনার জন্য আর কিছু নেই। আপনি, হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন যে আহ, এত সময় নিয়ে লেখাটাও তো আসলে খুব জটিল একটা বিষয়, কিন্তু আমার কাছে মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে আপনি অনেক কিছু, আপনি যা পড়ছেন সেগুলো তখন আস্তে আস্তে জীবনের সঙ্গে মিশতে শুরু করে। যেমন আমি এখন জীবনের সঙ্গে অনেক কিছু মেশাতে পারি, আমি জীবনকে অনেকভাবে দেখতে পারি। কান্টের একটা খুব সুন্দর কথা আছে যে চিন্তা করো। তো ওই চিন্তা করো আমাকে ছোটবেলা, মানে আমি যখন যেই সময় এই কথাটা মানে পড়েছি, তখন আমার মনে হয়েছে এটা কোনো কথা, চিন্তা করো। এখন মনে হয় যে চিন্তা করো আসলে কত বড় একটা কথা। এই কথাটা আহ, একটা অন্য জগতের দরজা খুলে দেয়, অন্যভাবে ভাবতে শেখায়। কিংবা ধরুন এই যে আমরা অস্তিত্ববাদের কথা বলি, আমরা নৈরাশ্যবাদের কথা বলি, আমরা অ্যাবসার্ডিটির কথা বলি, এই যে এত কিছুর কথা বলি, সবকিছু আসলেই তো আসলে এই একটা ছোট্ট জীবনকে সুন্দর করে ভাববার জন্য। আপনি যদি দেখেন, সবাই আসলে ঘুরে ফিরে জীবনের কথাই বলছেন, সবাই আসলে ঘুরে ফিরে জীবনটাকে কিভাবে বাঁচতে হয় সেই দিকেই নিয়ে যাচ্ছেন। তো এই যে জীবনের ভিন্ন ভিন্ন তরিকা, জীবনকে বাঁচার যে বিভিন্ন পথ, এই পথগুলো আমাকে সব সময় আকর্ষণ করত, এখনো করে। আমার প্রচন্ড ভালো লাগে এই দিকগুলো জীবনের। আপনাকে এবং আপনার লেখাকে পছন্দ করি, কষ্ট করে লিখেন সেটার জন্য অনেক ধন্যবাদ আপু। ভালোবাসা ভাইয়া। আসলে উম, মাঝে মাঝে মনে হয় যে এই যে কেউ যখন এসে বলে যে তোমার লেখাটা পড়ে আমার খুব শান্তি লেগেছে, তখন মনে হয় এইটুকুই সার্থকতা। আসলে এর চেয়ে বড় সার্থকতা আসলে আর কিছু নেই, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই।
সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকে আমার লেখা নিজের মতো করে নিজের ওয়ালে সাঁটিয়ে রাখেন এবং সেটা দেখতে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে বলি, যেমন প্রায় সময় দেখি যে আজকেও যেমন একজন কস্তুরী নামের একটা পেজ সম্ভবত, তো উনাকে দেখলাম যে উনি আমার লেখা সুন্দরভাবে নিজের নামে সাঁটিয়ে রেখেছেন। তো আমার খুব ভালো লাগলো। তো ভালো লাগার সঙ্গে আমার একজনের কথা খুব মনে পড়লো। উনি হচ্ছেন শারমিন রহমান, কবি শারমিন রহমান। 15, 16, 17, 18-র দিকে যেসব কবিরা, আমরা ছোট ছোট যে কবিরা লিখতে শুরু করেছিলাম, তারা সম্ভবত শারমিন আপাকে খুব ভালোভাবে চিনবেন। শারমিন আপা আমাদেরকে খুব আশকারা দিতেন। তো শারমিন আপা সবসময় একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে লেখা যখন চুরি যায় সেটা হচ্ছে এক ধরনের সার্থকতা। কারণ লেখা তখনই চুরি যায় যখন সে সেটা লেখাটাকে নিজের মতো করে নিজের সঙ্গে ভেবে নিতে পারে, নিজের মতো করে নিতে পারে, তার মানে তুমি তার পর্যন্ত পৌঁছতে পেরেছো, সেটা ভেবে খুশি হও। কিন্তু আমার দুঃখ হয়, কারণ হচ্ছে যে আমরা তো আসলে, ধরুন আমি হয়তো একটা 500 শব্দ একটা লেখা লিখেছি, কিন্তু এই 500 শব্দ লিখতে গিয়ে আমাকে যে 1000 শব্দ পড়তে হয়েছে, আমি যে 1000 শব্দের দরজা হেঁটে 1000টা কি বলবো, 1000টা সন্ধ্যা ভেবে আমি লিখেছি, সেটারও তো একটা ব্যাপার আছে। মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে লিখতে ইচ্ছে করে না, মনে হয় যে না, লিখবো না, তারপর আবার লিখি। আমি একটু কমেন্টস গুলো দেখি। আরেকজন লিখেছেন, আপনার লেখা পড়ি ভীষণ পছন্দের তালিকায় আপনি অনুভব আহমেদ। অনেক ধন্যবাদ আপু, ভালোবাসা জানবেন, ভালোবাসা ছাড়া এই অধমের আর কিচ্ছু দেবার নেই। ভালোবাসার কথা বলতে আমার একটা জেন গল্প মনে পড়লো, জেন গল্পটা বলি। গল্পটা হচ্ছে, ও আচ্ছা, আমি ফেব্রুয়ারি জুড়ে, মানে ফেব্রুয়ারির এই 14 তারিখ পর্যন্ত আমি শুধু ভেবেছি, আপনারা খেয়াল করলে দেখবেন আমার প্রত্যেকটা লেখা ভালোবাসা কেন্দ্রিক। আসলে এই জরাজীর্ণ পৃথিবীতে মানুষ রোজ নানা রকম যন্ত্রণায় পৃষ্ঠ হয়ে এই একটা কি বলবো রেসের জীবনে মানুষের সম্ভবত নিঃশ্বাস নেবার মতো আর খুব বেশি জায়গা নেই। আমার কাছে মনে হয় কি, প্রেমকে অনেকেই বলেন ইলিউশন, আমারও মাঝে মাঝে মনে হয় প্রেম আসলে ইলিউশন। কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবীর নানান ধরনের ইলিউশনের আয়োজন করে রেখেছে। সেই আয়োজনের একটা যদি এত সুন্দর হয়, এত চমৎকার হয়, তাহলে কেন নয় বলেন? নিজের মুখোমুখি দাঁড়াবার একটা অদ্ভুত শক্তি দেয় প্রেম। তো আমি আগামী 14 তারিখ পর্যন্ত সম্ভবত শুধু ভালোবাসার লেখাই লিখব। ভালোবাসা নিয়ে, আর ভালোবাসার প্রতি আমার একটা অদ্ভুত তৃষ্ণা আছে, আগ্রহ আছে। আমি মানুষের, আমি শুধু মানুষের না, আমি যে কোনো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি 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 লক্ষ্য করি, আমি মানুষকে দেখি, আমি যখন দেখি কেউ হাত ধরে হেঁটে যাচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় মানুষ এখনো ভালোবাসতে ভুলে যায়নি। আমি রোজ বিকেলে হাঁটতে বেরোই। তো হাঁটতে, আমি যে রাস্তা দিয়ে হাঁটি সেখানে রোজ একজন খুব ভদ্রস্থ গোছের মধ্যবয়স্ক লোক অপেক্ষা করেন রাস্তায় দাঁড়িয়ে। তো আমি কয়েকদিন দেখেছি উনাকে, প্রতিদিনই দেখি, আমি খুব লক্ষ্য করে দেখলাম উনি পুরোটা সময় পায়চারি করতে থাকেন। তো পায়চারি করতে করতে একটা সময় একজন মহিলা একটা ছোট্ট ব্যাগ নিয়ে আস্তে আস্তে গুটি পায়ে ওনার দিকে যখন আগাতে থাকেন, তখন উনি করেন কি, উনি আরেকটু এগিয়ে গিয়ে ওই মহিলার হাত থেকে ওই ব্যাগটা নেন, নিয়ে দুজনেই হাঁটতে শুরু করেন। এবং এই দৃশ্যটা আমাকে যে কি ভালো লাগা দেয়, আমি ভাবি হয়তো গল্পটা হয়তো অন্য কিছু হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমার সবসময় মনে হয় যেটা আসলে প্রেমেরই গল্প, আমি এখানে প্রেমই খুঁজে পাই, আমার ভালো লাগে। আমি ফ্রিদা কাহলোর জীবন খুঁজেছি। আমার কাছে দিয়াগোর প্রতি ফ্রিদা কাহলোর যে প্রেম, কিংবা ফ্রিদার প্রতি কাহলোর যে প্রেম, মানে দিয়াগোর যে প্রেম, সেটা আমাকে খুব আলোড়িত করে। মনে হয় যে প্রেমের
এমনও রূপ হয়। আমি আসলে একরকম প্রেমে বিশ্বাসী নই। আমরা বেশিরভাগ মানুষই সম্ভবত একরকম প্রেমে বিশ্বাস করি। আমি নানা রকম প্রেমে বিশ্বাস করি। আমার কাছে মনে হয় প্রেমের আসলে নানান চেহারা আছে, নানান রং আছে, নানান উদ্দেশ্য আছে। আসলে আমরা তো আসলে একটা রাষ্ট্র ব্যবস্থায় থাকি। রাষ্ট্র ব্যবস্থায় থাকতে গেলে যেটা হয়, ধরেন আপনি 14টা বিশ্বাস, প্লেটো বলতেন যে কবিরা লেখকরা সমাজের জন্য হুমকি কেন বলতেন। কারণ হচ্ছে কবি লেখকরা সম্ভবত সেই ফাঁদটা টের পেয়ে যান যেটা আসলে রাষ্ট্রযন্ত্র তৈরি করে রাখে মানুষের জন্য। ওই যে বলা, ধরেন চিপসের প্যাকেট সব একই সাইজের হয়, একই প্যাকেট হয়, কেন হয়? সুবিধা। এক প্যাকেটের মধ্যে এতগুলো থাকবে, সেটা প্যাকেজিং, সেটা বন্টনে যেমন সুবিধা, সেটাকে বহন করতে তেমন সুবিধা। এখন 4-5টা সাইজের হয়ে গেলে এবং সেই 4-5টা সাইজে একসঙ্গে ম্যানেজ করতে গেলে ক্যাওস তৈরি হয়। এই ক্যাওসটা আসলে কোনো রাষ্ট্রযন্ত্র নিতে চায় না। সেই কারণেই মানুষকে একই রকম ভাবে ভাবতে বাধ্য করে, ভাবাতে বাধ্য করে, এবং আমরা ভাবি, আমরা একই রকম ভাবে ভাবি এবং ভেবে ভেবে ভাবি যে আমরা আসলে উত্তম ভাবনাটাই ভাবছি। হতে পারে উত্তম ভাবনা, কিন্তু অন্যজন যে ভাবনা ভাবছে সেই ভাবনাকে অধম ভাববার দৃষ্টতাই বা আমরা কেন দেখাবো? কিন্তু আমরা দেখাই। ধরুন কেউ শাড়ি পরতে ভালোবাসে, কেউ বোরখা পরতে ভালোবাসে। যিনি বোরখা পরতে ভালোবাসেন তিনি নিশ্চয়ই শাড়ি পরাকে একটা বাজে পোশাক মনে করেন। এমন তো হয়, হয় না? হয়। কেন হয়? কারণ হচ্ছে ওই যে স্টেরিওটাইপ, একটা স্টেরিওটাইপের মধ্যে ঢুকে গেলে জীবনটা অনেক সহজ হয়ে যায় হয়তো মানুষের জন্য। আমাদের নায়িকা লিখছে, তোমাকে অনেক মিস করি আপু, তোমাকেও মিস করি। আচ্ছা, আপনারা কেউ কি আমার কাছে কিছু জানতে চান কোনো বিষয়ে? এমন কোনো বিষয় যেটা নিয়ে চান আমি কথা বলি? আপনাদের যদি এমন কোনো বিষয় থাকে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব। আমার যদি জানার মধ্যে থাকে, আমার যদি ইয়ের মধ্যে থাকে, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করব কথা বলবার সেটা নিয়ে। একটু দেখি আমি কি খুব এলোমেলো কথা বলছি আসলে। কথা বলার হেতু খুঁজে না পেয়ে নানান রকম একটা একটা প্রসঙ্গ থেকে আমি অন্য একটা প্রসঙ্গে চলে যাচ্ছি, একটা প্রসঙ্গ থেকে অন্য একটা প্রসঙ্গে চলে যাচ্ছি। কি জানি একটা, কবিরই কবিতা চুরি হয়, তবে সাগর থেকে দু এক ফোঁটা আমি আসলে এই কথাটা আমাকে আগেও মানে অনেকেই অনেক সময় বলেন যে সাগর থেকে 1-2 ফোঁটা জল নিলে সাগরের কমে না। সেটা হয়তো সত্যি, সাগর থেকে 1-2 ফোঁটা জল নিলে সাগর হয়তো শূন্য হয় না, কিন্তু এটাও ঠিক। ওই যে আপনি যে 1-2 ফোঁটা জল নিয়ে গেলেন, সেই 1-2 ফোঁটা জল কিন্তু ওই 1-2 ফোঁটা জলের মধ্যে যে গুণাগুণ ছিল সেই গুণাগুণ কিন্তু ওই 1-2 ফোঁটা জল ধরে রাখলো। সেই 1-2 ফোঁটা জল সাগর থেকে মাইনাস হয়ে গেল। সাগর হয়তো নতুন জল তৈরি করবে, সাগর হয়তো নতুন ভাবে নতুন ঢেউ নিয়ে আসবে, কিন্তু সেই যে 1-2 ফোঁটা জল চুরি গেল, সেই মৌলিকতার কোনো ইয়ে হয় না আসলে। আমি না কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ বক বক করলাম। যারা আমার সঙ্গে ছিলেন এতক্ষণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আবার অন্য কোনো এক সময় আবার লাইভ হব, কোনো একটা বিষয় নিয়ে আবার হয়তো অনেক বক বক করব। ভালো থাকবেন আপনারা সবাই, অনেক অনেক ভালোবাসা জানবেন। আচ্ছা, দুঃখিত, একটা জেন গল্প বলতে চেয়েছিলাম, জেন গল্পটা দিয়ে শেষ করি। এক জেন গুরুর কাছে এক তরুণী এলেন, এসে বললেন
যে আমি এত মানুষকে ভালোবাসি, মানুষকে এত যত্ন করি, এত ভালোবাসা দিই, কিন্তু মানুষ আমাকে ভালোবাসে না, তার বদলা আমাকে কষ্ট দেয়। তখন জেন গুরু বললেন, ঠিক আছে। তিনি করলেন কি, একটা গ্লাস নিয়ে এলেন, গ্লাসে পানি ঢালতে শুরু করলেন। সেই পানি ঢেলে 1 চামচ লবণ সেই পানির মধ্যে মিশিয়ে দিলেন, মিশিয়ে বললেন যে তুমি এটা পান করো। তখন মেয়েটা অবাক হয়ে তাকিয়ে বলল যে এই এত লবণাক্ত পানি আমি কি করে পান করব। তখন জেন গুরু মেয়েটাকে নিয়ে হাঁটতে শুরু করলেন একটা নদী ধরে। সেই নদীতে গিয়ে জেন গুরু 1 মুঠো লবণ ফেলে দিলেন, ফেলে দিয়ে বললেন যে এখান থেকে তুমি এখন পানি পান করো। তখন মেয়ে বলল, হ্যাঁ আমি সহজভাবেই পানিটা পান করতে পারবো। তখন জেন গুরু বললেন বললেন যে তুমি যখন 1 গ্লাস জলে, মানে 1 গ্লাস জলে কেউ যখন লবণ ঢেলে দেয়, তখন সেটা আসলে এত তিক্ত হয়ে যায় যে আমরা পান করতে পারি না। কিন্তু সেই লবণই কেউ যদি নদীতে ছাড়ে, সেই নদীর পানি অনায়াসে পান করা যায়, কারণ নদী প্রবাহমান, নদী ধুয়ে মুছে নতুন জল তৈরি করে। তো এই গল্পটা বেশিরভাগ মানুষই যেটা করি, আমরা কোনো কিছু শুনলে আমরা আক্ষরিকভাবে নেই। বিষয়টা কিন্তু আক্ষরিক নয়, এখানে দুটো পথের কথা বলা হয়েছে। একটা হচ্ছে, ধরুন এই যে গ্লাসে জল ঢেলে তিনি বোঝালেন, সেটা হচ্ছে আপনি ভেবে নিতে পারেন একটা ব্যক্তি মানুষকে উনি ভালোবাসার কথা বলছেন। আপনি যখন একটা ব্যক্তি মানুষকে ভালোবাসছেন, তখন সেখানে আপনার সেই ভালোবাসার পরিমাণটা যখন একটা জলের মতো হচ্ছে, 1 গ্লাস পানির মতো হচ্ছে, আপনার ভালোবাসা যখন সেই ব্যাপ্তি পাচ্ছে না, নিঃস্বার্থ হচ্ছে না, নির্লোভ হচ্ছে না, তখন সেখানে 1 চামচ লবণ দিয়ে দেওয়া মানেই হচ্ছে পুরোটা তিক্ত হয়ে যাওয়া। আমরা বেশিরভাগ মানুষই তাই করি। কিন্তু আপনার ভালোবাসা যখন একটা বহতা নদীর মতো হবে, আপনার ভালোবাসা যখন বিশাল একটা আকার ধারণ করবে, তখন সেখানে যতই মানুষ তিক্ততা দেওয়ার চেষ্টা করুক, যতই মানুষ তিক্ত করার চেষ্টা করুক, সেটা কখনোই তিক্ত করতে পারবে না। কারণ আপনার সেখানে তো আসলে আপনি একটু প্রবাহমান ধারা, সেখানে কি করে তিক্ত হবে, সেখানে কি করে ক্লেদ জন্মাবে, গ্লানি জন্মাবে। এখন এই এই যে প্রেম বিষয়টা দুরকম হতে পারে, একটা হচ্ছে সর্বজনের জন্য, একটা হচ্ছে ব্যক্তি মানুষের জন্য। আমার কাছে মনে হয় সর্বজনের জন্য আত্মত্যাগ কিংবা ব্যক্তি মানুষের জন্য ভালোবাসা, দুটোর ক্ষেত্রেই আসলে মানুষকে উদার হতে হয়, অনেক উদার হতে হয়। আপনি যখন কাউকে ভালোবাসবেন, আপনি আসলে সেই সমস্ত উদারতা নিয়েই তাকে ভালোবাসতে হয়। কিছু হয়তো মানুষের জীবনে, আমরা তো আসলে একটা নাগরিক জীবনে বাস করি, আমরা একটা সামাজিক জীবনে বাস করি। সেই সব শৃঙ্খলে শৃঙ্খলিত হতে গিয়ে নানা রকম দ্বন্দ্বের তো তৈরি হয়ই। সেসব দ্বন্দ্বকে মিটিয়ে দিতে গেলে, নিজেকে শান্ত করতে গেলে, নিজের জন্য যেইটুকু ভাবনার দরকার, যেইটুকু শক্তির দরকার, সেইটুকু শক্তি যোগানোর রাস্তাটা নিজেকে খুঁজে পেতে পারলেই জীবনটা সুন্দর হয়ে ওঠে। আমার বকবক শোনার জন্য অনেক ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।